আজও কলেজ থেকে ফিরে মাকে বাড়িতে দেখতে পেল না রিমি। বেশ কিছুদিন ধরেই এটা হচ্ছে। দুপুরের পর মা যে কোথায় যাচ্ছে, আবার ঠিক সন্ধে হলেই ফিরে আসছে। অনেকবার জিজ্ঞাসা করেও ঠিকমতো উত্তর পাচ্ছে না রিমি। মনে হচ্ছে মা মিথ্যে কথা বলছে। রোজ কেউ এক সময় বাড়ি থেকে বের হচ্ছে, আবার ঠিক এক সময় ফিরছে। না, আজ একটা ফয়সলা করতে হবে, ভাবল রিমি। আজ বাসের জন্য একটু দেরি হয়ে গেল। রিমির বাবার আসার সময়ও হয়ে গেল। খুব তাড়াতাড়ি গলির রাস্তাটা ধরে হাঁটতে লাগলো দীপা। দরজা খোলাই ছিল। তাড়াতাড়ি ঢুকতে গিয়ে একদম মেয়ের মুখোমুখি। একটু চমকে গেল দীপা। সাথে সাথে হাতের ব্যাগটা মাটিতে পড়ে গেল, আর তার মধ্যে থেকে টিফিন কেরিয়াটা মাটিতে পড়ে গড়াগড়ি খেতে লাগলো। এমন সময় রিমির বাবা কল্লোলবাবু অফিস থেকে বাড়ি ফিরলেন। দীপা টিফিন কারিটা মাটি থেকে তুলে ঘরে চলে গেল, কিন্তু রিমি সেখানেই দাঁড়িয়ে থাকলো। দীপা কাপড় ছেড়ে সন্ধে দিয়ে 3 কাপ চা নিয়ে বসার ঘরে ঢুকলো। দেখলো বাবা মেয়ে কথা বলছে। দীপার একটু ভয় করতে লাগলো। এবার না মেয়ে বাবার কাছে কিছু বলে। আশঙ্কাই সত্যি হলো। মেয়েই শুরু করলো, মা রোজ রোজ কোথায় যায় দুপুরে? আবার তুমি অফিস থেকে ফেরার আগেই বাড়ি চলে আসে। তুমি কিছুই জানতে পারো না। আমার বন্ধুরাও দেখেছে মা প্রত্যেক দিন দুপুরে বাসে করে কোথায় যায়। এর একটা বিহিত আজ করতেই হবে তোমাকে, না হলে এরপর তোমার আমার সম্মান নিয়ে টানাটানি পড়বে। আর সারাদিন ফিসফিস করে কার সাথে যে কথা বলে জানি না। এই বয়সে না জানি মা কি করে বেড়াচ্ছে। মেয়ের মুখের কথাগুলো যেন বিশ্বাস করতে পারছে না দীপা। এইসব কি বলছে তার মেয়ে? এতদিন এই শিক্ষা দিয়েছেন তিনি মেয়েকে? চোখের জল বাদ মানছে না তার। এতক্ষণ চুপ করে সব কথা শুনছিলেন কল্লোকবাবু। হঠাৎ করে কেউ কিছু বুঝে ওঠার আগেই মেয়ের দুগালে খুব জোরে দুটো থাপ্পড় মারলেন আর বললেন, উনি তোমার মা, মাকে সম্মান দিয়ে কথা বলো। অবাক হয়ে গেল দীপা। আরও অবাক হয়ে গেল তার স্বামীর পরের কথাগুলো শুনে। নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না দীপা। কল্লোলবাবু বললেন, তোমার এই মা রোজ কোথায় যায় আমি জানি। ও রোজ যায় তোমার জন্মদাত্রী মায়ের কাছে, যে তোমাকে 1 মাসের রেখে অন্য পুরুষের সাথে পালিয়ে গেছিল। ছোট্ট তোমাকে মানুষ করা আমার একার পক্ষে সম্ভব ছিল না। এর জন্য আমি দীপাকে বিয়ে করেছিলাম। আর তোমার এই মা শুধু তোমার জন্য, তোমার ভালোবাসা যাতে ভাগ না হয়ে যায়, তার জন্য নিজের সন্তান নিতে চাননি। যাকে তুমি এত অপমান করছো, একবার তার কথা ভেবে দেখো। আর কোথায় যান? তাহলে শোনো। কিছুদিন আগে এক ভদ্রলোকের মারফত তোমার জন্মদাত্রী মা আমাকে একটা চিঠি পাঠায়। সেটা পড়ে জানতে পারি রেল লাইনের ধারে একটা ঝুপড়িতে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে আছে। যার সাথে পালিয়েছিলেন সে বিয়ে তো করেইনি, বরং আরও খারাপ পথে তাকে নামিয়েছিল। এরপর কয়েক বছর লোকের বাড়িতে কাজ করে দিন গুজরান করত, কিন্তু এখন একদম শেষ অবস্থা প্রায়। একবার আমার সাথে দেখা করতে চায়, কিন্তু প্রবল ঘৃণায় আমি না করে দিয়েছিলাম ওই ভদ্রলোককে। আমি কিছুতেই ওই মুখ আর দেখব না। এই পর্যন্ত বলে একটু থামলেন কল্লোলবাবু। মেয়ে চুপ করে বাবার মুখের দিকে তাকিয়ে, ওর চোখেও জল। আবার শুরু করলেন কল্লোলবাবু, ভদ্রলোককে না তো করে দিলাম, কিন্তু বিবেকটা বলতে থাকলো একজন মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছেটা আমি পূরণ করতে পারতাম। অন্তত একটু সাহায্য তো করতে পারতাম। আমার সন্তানের মা সে। অনেক ভেবে একদিন অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে লাইনের ধারে ওই ঝুপড়ির কাছে গেলাম। একটু জিজ্ঞাসা করতে হয়েছিল, কিন্তু ঝুপড়িতে ঢোকার আগেই ভেতর থেকে তোর ওই মায়ের গলা পেলাম। কাউকে খুব যত্ন করে খাইয়ে দিচ্ছে, যেন গল্প করে কোনো বাচ্চাকে খাওয়াচ্ছে। আমি পিছিয়ে গেলাম। পাশের ঘরের একজন বলল, এই দিদি তো রোজ দুপুরে এসে ওকে স্নান করিয়ে খাইয়ে বাড়ি যান। উনি তো ডাক্তার বদ্যি সব ব্যবস্থা করছেন। উনি তো ভগবান। ওনার জন্যই তো ও এখন উঠে বসতে পারে, অনেক সুস্থ। আমি আর গেলাম না রে ঝুপড়ির মধ্যে। ভাবলাম সাক্ষাৎ অন্নপূর্ণা যার সহায়, তার আর কারোর সাহায্যের প্রয়োজন নেই। তোর মা, তোর এই মা
ঠিক তোর জন্মদাত্রী মাকে সারিয়ে তুলবেন। ও যে আমার ঘরের লক্ষ্মী।